বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন। ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। ২১ কোভিডে আক্রান্ত হওয়ার পর দফায় দফায় হাসপাতালে ভর্তি হন তিনি। রাতে অবস্থার অবনতি হয়। আজ সকালেই পাম অ্যাভিনিউর বাড়িতেই জীবনাবসান। বুদ্ধদেব অধ্যায়ের অবসান, শেষ নিঃশ্বাস ত্যাগ বাম আমলের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর। ছাত্র রাজনীতিতে হাতেখড়ি তার, পরে ভোটের লড়াইয়ে জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, প্রশংসা সমালোচনায় মোড়া ট্র্যাজিক হিরো। বঙ্গ রাজনীতির রং ফিকে করেই চলে গেলেন ধবধবে সাদা ব্যক্তিত্ব। বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন। ৮০ বছর বয়সী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউর বাড়িতে, দুকামরার বাড়ি, সেই বাড়িতেই আজ সকালে জীবনাবসান। গতকাল রাতে অবস্থার অবনতি হয়, আর আজ সকাল ৮টা ২০ মিনিটেই জীবনাবসান। শেষ নিঃশ্বাস ত্যাগ বাম আমলের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর। ছাত্র রাজনীতিতেই তার হাতেখড়ি, পরে ভোটের লড়াইয়ে জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, প্রশংসা সমালোচনায় মোড়া ট্র্যাজিক হিরো বুদ্ধদেব ভট্টাচার্য। বঙ্গ রাজনীতির রং একেবারেই ফিকে করে চলে গেলেন ধবধবে সাদা ব্যক্তিত্ব। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজীবন কমিউনিস্ট। পাম অ্যাভিনিউর বাড়িতে আজ একে একে সকালে পৌঁছে যান তার দলের অন্যান্য নেতৃত্বরা। আজই আলিমুদ্দিন স্ট্রিটে তাকে নিয়ে আসার কথা থাকলেও পরবর্তী সময় কিন্তু কর্মসূচি পরিবর্তন হয়। আমরা দেখলাম পাম অ্যাভিনিউর বাড়ি থেকে তার মরদেহ বার করে নিয়ে যাওয়া হলো পিস ওয়ার্ল্ডে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব, কর্মী, সমর্থক, সাধারণ মানুষ প্রত্যেকে সামিল হয়েছিলেন। আজ পিস ওয়ার্ল্ডেই থাকবে তার মরদেহ এবং আগামীকাল বিকেল ৪টে আমরা জানি তার শেষ যাত্রা সেখান থেকে শুরু হবে এবং আলিমুদ্দিন স্ট্রিটে প্রথমে বিধানসভায় নিয়ে যাওয়া হবে সকালে, সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিট এবং সেখান থেকেই তার শেষ যাত্রা শুরু হবে। এনআরএসেই তার দেহ দান করা হবে। পিস ওয়ার্ল্ডে ওনার দেহ রাখা হলো। আগামীকাল সকাল 11টায় অ্যাসেম্বলিতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হবে ওনাদের দলীয় কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে, সেখানে থাকবেন। সেখান থেকে এনআরএস হসপিটালে, যেখানে ওনার দেহ দান করা আছে, সেখানে যাব। আমরা সর্বতভাবে ওনার পরিবারের পাশে আছি। আজকে শোকের দিনে ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার আত্মার শান্তি কামনা করি। একজন ভালো মানুষ চলে গেলেন আমাদের ছেড়ে, এই ক্ষতি অপূরণীয়। আমি প্রথমবার যখন তার বাড়িতে এসেছি, ওইরকম একটা ছোট্ট ফ্ল্যাটে আমার দেখে কিছুটা অবাক লেগেছিল এবং ওনার সাথে অনেকবার দেখা করেছি বিভিন্ন সমস্যা নিয়ে। চেতলা থানা করার জন্য দেখা করেছিলাম, সৌগত রায় তখন ছিলেন, তাকে নিয়ে দেখা করেছিলাম। তখন উনি আমায় বলছেন একটা জায়গা খুঁজে বার করো। এই স্মৃতিগুলো আজকে মনে পড়ছে। রাজনৈতিকভাবে বিরোধিতা নিশ্চয়ই ছিল, কিন্তু মানুষ হিসেবে একটা মনের মধ্যে শ্রদ্ধা ছিল। আজকে সেই শ্রদ্ধা ব্যক্তিটা আমাদের ছেড়ে চলে গেল। একটু কর্মসূচিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। শেষ যাত্রার আজ সকাল ৮টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল 10টা এর সামনে আগামীকাল 11টা থেকে 11:30 সকাল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শায়িত থাকবে বিধান
বিধানসভা ভবনে। বিকেল 3:30 থেকে 3:45 বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শায়িত থাকবে দীনেশ মজুমদার ভবনে। বিকেল 3:45 আগামীকাল। তারপর দীনেশ মজুমদার ভবন থেকে দেহ নিয়ে যাওয়া হবে এনআরএস এর উদ্দেশ্যে। এনআরএস তার দেহদান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদান করা হবে 3:45। সেখান থেকেই কিন্তু তার শেষ যাত্রা। আজ পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে তার মরদেহ। সকাল 8:20 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে, তার সেই দুকামরার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই জীবনাবসান। তার কন্যা সুচেতন ভট্টাচার্য তিনি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। যে পাম অ্যাভিনিউর ফ্ল্যাট, সেই পাম অ্যাভিনিউর দুকামরার ফ্ল্যাটে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সে বাড়ি ছেড়ে থাকতে চাইতেন না। বারবার অসুস্থ হয়েছেন, আমরা দেখেছি। কোভিডে আক্রান্ত হওয়ার পর বারংবারই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কিন্তু হাসপাতালে মন টেকেনি তার। সেই দুই কামরার ফ্ল্যাট, বারবার সেই দুকামরা ফ্ল্যাটে ফিরতে চেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর আজ সেই পাম অ্যাভিনিউর ফ্ল্যাট খাঁ করছে, শূন্য হয়ে গিয়েছে। দলীয় নেতারা তারা একে একে সকাল থেকে এই খবর সামনে আসার পর শোকস্তব্ধ রাজনৈতিক মহল। মহিরুয়ের পতন, আর সেই পতনে, নক্ষত্র পতনেই কিন্তু শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। আমরা সকাল থেকেই আপনাদের সামনে সেই ছবি তুলে ধরেছি। শুধুমাত্র তার দলীয় নেতৃত্বরা নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরাও কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। সেই পাম অ্যাভিনিউর দুকামরার ফ্ল্যাট, যে ফ্ল্যাটে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন একসঙ্গে কাজকর্ম করেছি, নিয়ম নীতি মেনে চলতেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। ব্যক্তিগত জীবনে কোনো চাহিদা ছিল না। তিনি বৈভব পছন্দ করতেন না। সাধারণ জীবনযাত্রায় তিনি জীবন পরিচালনা করাটাই মানুষের ধর্ম হওয়া উচিত বলে মনে করতেন এবং তদনুযায়ী চলেছেন। যেই ঘরে থাকতেন পাম এভিনিউ, সেই ঘর পরিবর্তন করার জন্য আমাদের বর্ষিয়ান নেতা কমরেড জ্যোতি বসু তিনি বলেছেন না আমি ভালোই আছি। কমিউনিস্টের জীবন এরকমই হয় যেরকম উনি জীবনযাপন করতেন। বন্ধু হারালেন কি? হ্যাঁ, একসঙ্গে কাজ করেছি, তাই তো হবেই, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বুদ্ধদা চলে যাওয়াটা এটা শুধু সিপিআইএম এর ক্ষতি না, বা এটা পশ্চিমবঙ্গের ক্ষতি না, সারা ভারতবর্ষে একটা বুদ্ধদাকে যদি বলতে হয় তাহলে উনি বলতে হয় ওনার মতন কোনো সৎ রাজনৈতিক নেতা খুঁজে পাওয়াটা খুব কঠিন। রাজনীতির ক্ষেত্রে বুদ্ধদার ব্যক্তিগত জীবন, বুদ্ধদার প্রশাসনিক জীবন, বুদ্ধদার পারিবারিক জীবন, সব কিছু থেকে অনেক কিছু শেখা আছে। সাংস্কৃতিক জীবন, বুদ্ধদার সঙ্গে আমাদের একটা বিরাট পারিবারিক সম্পর্ক ছিল। উনি যখন মন্ত্রী ছিলেন না তখন আমাদের বাড়িতেই থাকতেন, আমার এই পাশের ঘরেই থাকতেন। সেটা নিয়ে অনেক ইতিহাস আছে। বুদ্ধদাকে প্রথম আমি দেখি 1968 সালে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম যে রাজ্য সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন থেকে উনি ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক হয়েছিলেন। তারপরে তিনি দার্জিলিং জেলার পার্টি দেখতেন। নকশালপন্থী আন্দোলনের সময়তে, গোর্খাল্যান্ড আন্দোলনের সময়তে, কামতাপুরী আন্দোলনের সময়তে, এইরকম একটা অস্থির পরিস্থিতির সময় উত্তরবঙ্গকে কিভাবে একটা সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারেও কিন্তু বুদ্ধদার একটা বিরাট প্রয়াস ছিল। এবং এই সমস্ত সমস্যাগুলিকে কত ধৈর্য ধরে নিরসন করতে হয় সেটাও কিন্তু আমরা বুদ্ধদার কাছ থেকেই
আমরা শিখেছি। সেই জন্য আমি ভীষণভাবে আমরা একেবারে রিক্ত হয়ে গেলাম। যাকে নিয়ে আমাদের সবচেয়ে বেশি গর্বের, তিনি আজকে নেই। এই যে একটা শূন্যতার সৃষ্টি হলো, এটা পূরণ করা কঠিন।